যাদের কাছে একটা সময় ঈদের সকাল মানেই ছিল নতুন পোশাক, অফুরন্ত আনন্দ, আর সেমাইয়ের প্লেটটা ছিল সবচেয়ে মূল্যবান সম্পদ। বর্ণে গন্ধে মাতাবো বলে সুগন্ধ ছড়াবো স্বপ্ন গানে, সেই আগের মতো বাংলার রূপের জয় গানে আজ আমরা হয়েছি এক। পুষ্টি সুগন্ধি চিনি গুঁড়া চাল, বাছাইকৃত সেরা চাল, স্বাদে ঘ্রাণে আনে উৎসবের আমেজ। তাদের কাছেই এখন ঈদের আনন্দ মানেই জনসাধারণের মুখে হাসি ফোটানোর এক অক্লান্ত চেষ্টা। বলছি আমাদের রাজনীতিবিদদের কথা। এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সর্বাধিক সংখ্যক সদস্য প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তাদের মধ্যে অনেকেই বিভিন্ন মন্ত্রণালয়ে দায়িত্বও পেয়েছেন। তাদেরই একজন আমাদের আজকের এই আয়োজন একান্ত আমিতে এসেছেন অতিথি হয়ে। বলছি আমাদের মাননীয় সংসদ সদস্য এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনায়েদ সাকির কথা। কেমন আছেন ভাইয়া? ঈদ মোবারক। ঈদ মোবারক। এবার ঈদটা আপনার কাছে কেমন কেটেছে? না, ঈদ তো আসলে এখন অনেক বেশি বলতে পারেন যে কিছুটা দায়িত্ব এবং আমাদের যারা এক তো হচ্ছে আত্মীয় স্বজন, অন্যদিকে বন্ধু বান্ধব, বিশেষত রাজনৈতিক কর্মীরা এবং আমার নির্বাচনী এলাকার মানুষ, তাদের সাথে কত বেশি ঈদের আনন্দ বেদনা ভাগাভাগি করতে পারছি। কারণ ঈদের সময়েই আসলে তাদের সাথে দেখা সাক্ষাৎটা একটা বড় সুযোগ ঘটে এবং সেই সময় সবাই প্রত্যাশাও করে। ফলে ঈদ কাটছে আসলে মানুষের মধ্যেই আর কি। প্রতি বছর আপনার কাছে ঈদের সকালটা যেভাবে শুরু হয়েছে নিশ্চয়ই এবার অনেকটাই চ্যালেঞ্জিং ছিল। কি বলবেন আপনি, যেহেতু এই বছর আপনি প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন, সেক্ষেত্রে কতটা চ্যালেঞ্জিং আপনার কাছে মনে হয়েছে? না, একটা তো হচ্ছে যে পুরো অভিজ্ঞতাটাই নতুন, এই অর্থে যে অনেক দিন পর আমাদের আকাঙ্ক্ষিত একটা সুষ্ঠু নির্বাচন, যেখানে জনগণের ভোটে নির্বাচিত হওয়ার একটা সুযোগ তৈরি হয়েছে, যেটা আমাদের অসংখ্য শহীদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি। তাদেরকে আমরা সবসময় স্মরণে রাখি, কিংবা তাদেরকে স্মরণে রাখার মধ্য দিয়েই এই ঈদের আনন্দটাও মানে আমরা এর যাপন করছি। তখন আসলে এই শহীদদের কথাও মনে রাখতে হচ্ছে, মনে রাখি। কারণ হচ্ছে যে আমরা নতুন একটা মানে বাস্তবতায় নতুন একটা নির্মাণের সুযোগের জায়গাটা পেয়েছি বহু তরুণের রক্তের বিনিময়ে। এই পুরো বিষয়টা একটা অভিজ্ঞতার দিক থেকে নতুন, নির্বাচিত হওয়া কিংবা তারপরে সরকারে যোগ দেওয়া, এবং এখানে দায়িত্বের জায়গাটা অনেক বড়, ফলে চ্যালেঞ্জও অনেকগুলো। ঈদ তো আসলে ঈদের মতোই আসে, কিন্তু মানুষের ধরনটা বদলে যায়। মানুষের বাস্তবতা যখন বদলায় তখন ঈদটা নতুন হয়ে ওঠে। তো ঈদ হয়তো ঈদের মধ্যেই এসছে, আমাদের বাস্তবতা কিছুটা বদলেছে, যার ফলে এই ঈদটা সেই দিক থেকে একটা নতুন জায়গা। আমরা অনেক ক্ষেত্রেই মানুষের প্রত্যাশা পূরণ করার জন্য বর্তমান সরকার একেবারে প্রথম দিন থেকেই কাজ করছে। বলা চলে যে যে উদ্দীপনায় কাজ করছে, তাতে মানুষের সমস্যার সমাধান, নির্বাচনী অঙ্গীকার পূরণ, এগুলো তো অনেক ক্ষেত্রেই ঘটছে, এবং যে কারণে মানুষের মধ্যে আশারও জায়গা আছে, নতুন করে আশা তৈরি হচ্ছে যে না, এই সরকার যা কথা দিয়েছে সেগুলো তারা রাখার চেষ্টা করবে। আপনি তখন বলছিলেন যে সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষার কথা। আপনি তো এবার ব্রাহ্মণবাড়িয়া 6 থেকে বাঞ্ছারামপুর আসন থেকে আপনি এবার পাশ করেছেন। তো নিজের ঘরের ছেলেকে এভাবে জয়ী হয়ে সংসদে দেখে আপনার এলাকার মানুষ কতটা উচ্ছ্বসিত? আমাদের নির্বাচনের ক্ষেত্রে যেটা হয়েছিল যে একটা পর্যায়ে এই নির্বাচনটা, যেটা আমিও বারে বারে বলার চেষ্টা করছিলাম, যে এই নির্বাচনটা আমার নির্বাচন, নির্বাচনটা আপনাদের নির্বাচন। কারণ এই নির্বাচনের মধ্য দিয়ে আমরা যা অর্জন করতে চাইছি সেটা আসলে কোনো ব্যক্তিগত অর্জন না। আমরা সমষ্টিগতভাবে যে আমাদের যা প্রয়োজন, আমাদের যা করা দরকার এই অঞ্চলের জন্য, আমাদের যে স্বপ্ন, যে পরিকল্পনা, সেগুলো সকলের হয়ে উঠছে কিনা। এবং আমাদের অনেকগুলো কর্মসূচি কিন্তু সাধারণ মানুষের সাথে আলোচনার পরিপ্রেক্ষিতে এসছে। ফলে এই নির্বাচনটা
উল্লেখযোগ্য অংশ মানুষ, যেমন বিশেষ ধরনের নারী ভোটাররা আমাকে দেখলেই বলেছেন যে ভোট আপনি পাবেন, এই কাজগুলো হবে কি না সেটার গ্যারান্টি তারা চাইছেন। তো ওই জায়গাটা তাদের মানে ইয়েতে ছিল যে, অর্থাৎ এই নির্বাচনটা বলবো যে মানুষ যেভাবে ইনভলভ হয়েছেন তাদের নিজেদের নির্বাচনে পরিণত হয়েছিল, ফলে সেই আনন্দ তাদের মধ্যে আছে। এখন প্রত্যাশার জায়গাটাও সে কারণে অনেক উঁচু, সেইটা পূরণ করার মধ্য দিয়ে হয়তো আমাদের ভবিষ্যতের বিষয়টা ঘটবে আর কি। আমরা তো জানি যে 90 দশকে আপনি স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছেন, ছাত্র আন্দোলন শুরু করেছেন, সক্রিয় ভূমিকা পালন করেছেন। প্রায় প্রতিটা আন্দোলনেই আমরা দেখেছি আপনি সামনের সারিতে থেকে আপনার আওয়াজ তুলেছেন। এই রাজনীতিতে আসার গল্পটা এবং কার কাছ থেকে আপনি এর অনুপ্রেরণাটা পেয়েছেন সেই গল্পটা একটু জানতে চাই। না, অনুপ্রেরণা বহুমাত্রিক, মানে পরিবার, দেশের রাজনৈতিক প্রেক্ষাপট, রাজনৈতিক ব্যবস্থার মধ্য দিয়েই বড় পরিবর্তন সম্ভব, এটা অনেক অল্প বয়সেই উপলব্ধি। এবং বলতে পারেন যে আমাদের বড় নেতৃত্বদের প্রভাব সবগুলোই নানাভাবে কাজ করেছে, এবং সে কারণে শৈশব থেকে একটা পলিটিক্সের প্রতি আগ্রহ ছিল। বিভিন্ন বিষয়ের প্রতি আগ্রহ তো মানুষের তৈরি হয়, তো তেমনি রাজনীতিও আমার আগ্রহের একটা বিষয় ছিল, সেটা শৈশবেই। তো ঢাকায় এসে মূলত কলেজে আমরা যেহেতু ওই সময়ে স্বৈরাচার বিরোধী আন্দোলন চলছে, রাজনীতির প্রভাবটা অনেক বেশি তৈরি হয়েছে, এবং রাজনৈতিক দল কোনটা করা যায় সেটা নিয়ে আলাপ আলোচনা করছিলাম। এমন না যে মনে হলো একটা ঢুকে পড়লাম, আমরা অনেক বিষয় নিয়ে কথা বলতে, নিজেরা যেটা ভাবছি সেটা অন্যান্য কোন দলের সাথে মিলছে সে আলোচনাগুলো করছিলাম। যাই হোক, শেষ পর্যন্ত কোনো দলে তখনও যোগ দেওয়া হয়নি। এর মধ্যেই 90-এর আন্দোলনে এসছে, এবং আমরা সাধারণভাবে স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনের মধ্যেই যুক্ত হয়েছি, যার ফলে আমরা বন্ধুরা চেষ্টা করেছিলাম যে কিভাবে একটা জনগণের পক্ষে একটা পার্টি গড়ে তোলা যায়। তো আমরা নিজেরা পাঠচক্র শুরু করেছিলাম, পড়াশোনা করছিলাম। আচ্ছা। একই সাথে আমরা ভেবেছিলাম যে বিভিন্ন দলের সাথে আমাদের কথা বলা দরকার, এগেইন যেটা আমি আগেও করেছি। এবং সেই সব আলাপ আলোচনা করতে করতে আমরা দেখলাম যে না, আমরা এখনও যথেষ্ট জানি না, আরও অনেক কিছু জানার ব্যাপার আছে। কেবলমাত্র কতগুলো ধারণা দিয়ে রাজনৈতিক পুরো ব্যাপারটাকে বুঝে ফেলা হয় না। তো সেইটা আমাদের মধ্যে কিছুটা বিনয় নিয়ে এসেছিল। প্রথম দিকে কিছুটা বলতে পারেন যে এক ধরনের অপরিণত অধ্যত্ব কাজ করেছে, কিন্তু সেটা অতি দ্রুতই একটা নিজেদের অবস্থা থেকে সরে এসেছি। এবং রাজনৈতিক দলগুলো আলোচনা করতে করতে আমি ছাত্র ফেডারেশনে যোগ দিয়েছিলাম। আপনি যখন রাজনীতিতে আসলেন তখন কি পরিবারের পক্ষ থেকে কোনো বাধা ধরা ছিল বা অনুপ্রেরণাই কি ছিল কিনা? সরাসরি অনুপ্রেরণা ছিল না, কিন্তু যেহেতু পরিবারে যারা রাজনৈতিক আলাপ আলোচনা, আড্ডা, সেগুলো থেকে আমি উৎসাহিত হয়েছি। কিন্তু রাজনীতিকে একটা ক্যারিয়ার হিসেবে নেওয়া, মানে একটা, যেভাবে আমি একজন বিশ্ববিদ্যালয়ে প্রবেশের সাথে সাথে ক্লাসরুমের চাইতে বেশি মধুর ক্যান্টিনকে ক্লাসরুম বানিয়ে ফেলেছিলাম, কিংবা মানে একদম প্রায় সার্বক্ষণিক রাজনৈতিক কর্মীতে পরিণত হয়েছিলাম, সেটা মোটেই পরিবার পছন্দ করে নাই। কিন্তু আমাদের কাছে তখন আসলে পুরো সমাজ বদলানোর একটা তুমুল স্বপ্ন কাজ করছে, এবং সেইটার দ্বারাই আমাদের জীবন পরিচালিত হচ্ছে। ফলে এই সব বাধাকে অতিক্রম করেই আমরা কাজ করেছি। আপনি যদি রাজনীতিবিদ না হতেন তাহলে কি হবার ইচ্ছে ছিল? বিভিন্ন রকম, মানে আসলে মানে ইমিডিয়েট আগে যদি বলি তাহলে সবচেয়ে মানে পড়াশোনা করে একটা জায়গায় যাব, বাট সেটা আমার প্রধান লক্ষ্য কখনোই ছিল না। অন্য কিছু জীবনে করতে হবে, সেই দিক থেকে খেলাধুলা অনেক বেশি একটা সময় টেনেছিল, যে সেই জায়গায় কিছু একটা করার, মানে মাঝখানে একটা বেশ বড় ঝোঁক তৈরি হয়েছিল আর কি, বিশেষত কলেজ লাইফে, স্কুল জীবনের শেষে এবং কলেজ লাইফ ওই সময়টাতে। বাট ওই যে বললাম যে রাজনীতির প্রতি যে আগ্রহটা ছিল সেটা পরবর্তীকালে এই সব কিছুকে ছাপিয়ে চলে গেছে। সাকিব ভাই, আপনার সাথে অনেক ভালো লাগছে আড্ডা দিতে। আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে আবারও ফিরে আসছি আপনার কাছে। দর্শক, আমাদের বিশেষ আয়োজন একান্ত আমিতে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। একান্ত আমি, সৌজন্যে পুষ্টি।
মুখে তো হাসি ফুটবেই, কারণ এটা পুষ্টি আটার সুস্বাদু রুটি, যা তৈরি হয় বাছাইকৃত সেরা গম থেকে। তাই এর সাথে যাই খাবেন অসাধারণ টেস্ট পাবেন। একটা লিফট তো দিতেই পারি। চা। সরি, আমিও বোধহয় একটু ভুলই করে ফেলেছি। ব্যাপার না, মানুষ তো। এক কাপ চা কি অদ্ভুত ভাবেই না পাল্টে দিতে পারে মুহূর্তটা। পুষ্টি চা, সম্পর্কে এক গাঢ় লিকার। মুখে তো হাসি ফুটবেই, কারণ এটা পুষ্টি আটার সুস্বাদু রুটি। তাই এর সাথে যাই খাবেন অসাধারণ টেস্ট পাবেন। আবারও স্বাগত বিশেষ আয়োজন একান্ত আমিতে। সাকিব ভাই, অনেক তো রাজনৈতিক গল্প আমাদের হলো, এবার একটু আপনার ব্যক্তিগত বিষয়ে জানতে চাই, যেটি আমাদের দর্শকদের চাওয়া, যে রাজনীতিবিদ জোনায়েদ সাকিকে আমরা সবাই চিনি, সবাই জানি, অনেক বিষয়ে আপনাকে হয়তো অনেকে পছন্দ করেন, অনেক আপনার এই রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে। প্রত্যেকটা রাজনীতিবিদের একটি সাধারণ ব্যক্তিগত জীবন আছে, সেক্ষেত্রে একটু জানতে চাই, এই আমাদের জীবনে সবারই ঈদকে ঘিরে কিছু বিশেষ আয়োজন থাকে। আপনার পরিবারে বা আপনার ঘরে ঈদকে কেন্দ্র করে কোন বিষয়গুলো সবসময় থাকে বিশেষ আয়োজনে? দেখুন, আমরা আমার বৃহত্তর পরিবার বললে সেটা একরকম, কিন্তু আমি যেহেতু আমি এবং আমার রাজনৈতিক সঙ্গী, জীবন সঙ্গী, আমরা দুজনেই রাজনীতি করি। আমাদের জন্য মানে ব্যাপারটা দাঁড়িয়েছে যে আমরা একসাথে আছি, কিন্তু আবার একই সাথে আমরা রাজনৈতিক সত্তাও দুজনেই, এবং প্রত্যেকেরই নিজ নিজ কর্মক্ষেত্র আছে এবং সেখানে তার নিজস্ব যাকে বলে যে একটা জগৎ সেটা আছে। এবং ঈদ এসে দেখা যায় যে কি বলা যায় যে মানে ঈদটা ঠিক ব্যক্তিগত থাকে না আর কি, কিংবা শুধুমাত্র পারিবারিক থাকছে না, বৃহত্তর যে পরিবার সেটার সাথে অংশীদার হয়ে যাচ্ছে। ভাবির হাতের রান্না করা কোন খাবারটা আপনার সবচেয়ে প্রিয়? বিশেষ করে ঈদে তো নিশ্চয়ই রান্না করেন ভাবি, কোন খাবারটা আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে? রান্না বান্না করার মানে এটা ভাগাভাগি করার কথা ছিল, কিন্তু সুযোগ খুব বেশি আমার হয়ে ওঠে না, সেটা নিয়ে একটা ব্যর্থতা এবং গ্লানি আছে। বেশিরভাগ সময় আমরা কাজ চালানোর জিনিস করতে হয় আর কি। সেটা আপনার কোন খাবারটি পছন্দ? ঠিক কোন খাবার আলাদা করে পছন্দ, যেটা রান্না করে সেটাই ভালো। যেহেতু দুজনেই খুব ব্যস্ত থাকেন, কখনো কি মনে হয়েছে যে ভাবিকে কোনো একটা রান্না করে চমকে দেই, তাকে আজকে সারপ্রাইজ দিই, এমন কি কখনো আপনার হয়েছে? না, মাঝখানে এই ভাগাভাগি করার জন্য বেশ কিছুদিন অ্যাটেম্প নিয়েছিলাম। আচ্ছা, কিছু জিনিস শিখেছিল, ধারাবাহিকতা রক্ষা করা যায়নি আর কি। সেক্ষেত্রে কি কখনো ভাবের প্রশংসা পেয়েছেন, যে কয়দিনে চেষ্টা করেছেন যে ভাগাভাগির একটা প্রশংসার মধ্যে খুব বেশি কাজ করতে পারিনি। ব্যক্তি জোনায়েদ সাকিকে আমরা আসলে অনেকেই জানতে চাই যে তিনি আসলে কেমন ব্যক্তিত্বের মানুষ। সেক্ষেত্রে একটু জানতে চাই যে অবসরে আপনি কোন বিষয়গুলো করতে পছন্দ করেন? অনেকের থাকে বই পড়া, অনেকের থাকে যে গান শোনা, অনেকের থাকে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া। সেই সময় কি আসলে আপনার হয়? তিনটেই করা হয়, মানে পড়াটা এখন নেসেসিটি, মানে আবশ্যিকতা। যতটা পড়া প্রয়োজন ছিল কিংবা পড়ার পরিকল্পনা ছিল, সেটার ক্ষেত্রে সময়ের একটা সমস্যা হচ্ছে। আপনি যদি দীর্ঘ সময় ধরে পড়ার মধ্যে থাকতে পারেন, সেটা একটা অভ্যাস, সেটা নানাভাবে ওই পড়াটাকেও আরও এফিশিয়েন্টলি এগিয়ে নিয়ে যায়। 2 নম্বর জিনিস হচ্ছে গান শোনা, সেটা আমি সবসময়ই আছে আর কি। আর বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জায়গাটা, মানে এটা রাজনীতির একটা বলতে পারেন যে প্রয়োজনীয় অংশ। ওইটা দ্বিমুখী জায়গা আছে, একদিকে যেমন আড্ডার আনন্দ পাওয়া যায়, তেমনি আবার ওইখান থেকে অনেক শিক্ষার ব্যাপার আছে। এইবার আমরা সবচেয়ে বেশি সংখ্যক তরুণ রাজনীতিবিদ দেখেছি সংসদে, যারা নাকি প্রথমবারের মতো সংসদ সদস্যও নির্বাচিত হয়েছেন। এই যে একেবারে ছাত্রজীবন থাকাকালীন বা ছাত্রজীবন শেষ করতে না করতেই রাজনীতিতে ঢুকে যাওয়া, সাধারণ মানুষের জন্য যে এখন যেই বিষয়টা জেনজিদের বিষয়ে একটা নেগেটিভ ধারণা অনেকের মধ্যেই কাজ করে, কিন্তু এই যে এরা যে দেশের কথা চিন্তা করছে, জনসাধারণের কথা চিন্তা করছে, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? না, এটা তো সব খুবই ইতিবাচক একটা ব্যাপার
যখন একটা দেশের তরুণরা রাজনীতি নিয়ে ভাবে, আমরার মধ্যে সমষ্টির মধ্যে নিজেকে দেখতে পাওয়ার বিষয়, এবং সেটারই কিন্তু রাজনীতির ভিতটা কিন্তু ওই জায়গায়। এখন যখন তরুণরা রাজনীতি নিয়ে ভাবছে, তার মানে হচ্ছে নিজেকে সমষ্টির মধ্যে সে দেখতে পাচ্ছে, এবং এই দেখাটা তার তার দৃষ্টিকোণকে বদলে দিচ্ছে। সমাজের প্রতি, বৃহত্তর সমাজের প্রতি তার যে দায়িত্ব, সেটাকে জাগিয়ে তুলছে। সেইটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। যেমন আমরা খুব শক্ত করে বলি যে একটা জাতিবাদী ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য। যে একটা ফ্যাসিবাদী ব্যবস্থা যা যা করে, বিভাজন সৃষ্টি করে, নিজের মত পুরোটাই চাপিয়ে দিতে চায়, ওইটাকে একমাত্র করে তোলে, নিজের বয়ানের বাইরে আর কোনো বয়ানকে স্বীকার করতে চায় না, দমন পীড়ন করে, কণ্ঠরোধ করার চেষ্টা করে, জবরদস্তি চালিয়ে যায়, এই সবগুলোর বিপরীতে কিন্তু আপনি অবস্থান নিচ্ছেন। কাজেই আজকের তরুণদেরও এটা ভাবতে হবে যে যেগুলোর আমরা বিরোধিতা করেছি, আমরা কোনো না কোনো ফর্মে আবার নিজের অলক্ষ্যেই ওইগুলোকে আত্মীকরণ করছি কিনা। তো সেই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। ফলে বাংলাদেশে একটা যে গণতান্ত্রিক ব্যবস্থা, যেখানে জবাবদিহি আছে, যেখানে মানুষের, নাগরিকদের তার যে অধিকার এবং মর্যাদা সেটা আছে। জনগণের সার্বভৌমত্বের কথা তো আমরা বলি, সেটা তো আসলে ব্যক্তির সার্বভৌমত্ব থেকেই শুরু হয়। জনগণ কথাটা তো আমরা যখন একজন ব্যক্তির অধিকার নির্দিষ্ট করি, তার মানে তখন সকল ব্যক্তির অধিকার নির্দিষ্ট করি। সেই অর্থে জনগণের সার্বভৌমত্ব কিন্তু ব্যক্তির সার্বভৌমত্ব। সেইটাকে নিশ্চিত করে কিনা, সেই রকম রাজনৈতিক মতাদর্শিক জায়গাটা যদি আমরা এখানে গড়ে তুলতে না পারি, তাহলে কিন্তু অনেক বড় আওয়াজ দেওয়া হবে, হ্যাঁ, কিন্তু তার ভেতরে কিন্তু চৈতন্যের জায়গা থাকবে পুরনো ফ্যাসিবাদী বন্দোবস্তেরই চেহারা। তো সেই জায়গাটা আমাদের খেয়াল রাখা দরকার তরুণদের, এবং সেইটা যদি খেয়াল রাখে, নিশ্চয়ই ইতিবাচক রাজনীতি দাঁড়াবে। আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি, তবে আমাদের দর্শকদের জন্য আপনি যদি কিছু বলেন এই ঈদ উপহার হিসেবে। না, আমরা একটা সত্যি আবারও অসংখ্য শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার সুযোগ পেয়েছি। সেইটার কাজে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব, এবং এটা একটা, যেটা আমরা নিজে বিশ্বাস করি যে জনগণের একটা পরিবর্তনের জন্য যখন একটা জনগোষ্ঠী উপযোগী হয়ে ওঠে, তখন ওই পরিবর্তনটা সফল হয়। জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো পরিবর্তন আসলে ওই অর্থে সাফল্য অর্জন করে না। সুতরাং এই যে সরকার যে উদ্যোগ নিতে চাইছে, সেটার অংশগ্রহণ দরকার। অংশগ্রহণ বলতে বোঝায় যে সেটাকে একদিকে যেমন সমর্থন করা, তেমনি তার ভুল ত্রুটিকেও ধরিয়ে দেওয়া, এবং এই দুয়ের মধ্য দিয়েই পুরো জিনিসটাকে শেষ পর্যন্ত সফল করা। তো সেই জায়গাটার যত তৈরি হবে, আমরা হয়তো আমাদের সামগ্রিক পরিবর্তনটা অনেক বেশি ত্বরান্বিত করতে পারবো, কিন্তু একটা যাকে বলে রাইট ডিরেকশন, সেখানে অন্তত নিয়ে যেতে পারবো। তো সবাইকে ঈদের শুভেচ্ছা জানাই, এবং বাংলাদেশ বিনির্মাণে অংশীদার হওয়ার আহ্বান জানাই। ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এই ঈদের বিশেষ আয়োজনে সময় দেওয়ার জন্য। আপনাদেরও ধন্যবাদ আমাকে ডাকার জন্য। দর্শক, এতক্ষণ আমরা মাননীয় প্রতিমন্ত্রী জুনায়েদ সাকির সঙ্গে ঈদের আড্ডা দিচ্ছিলাম। এতক্ষণ আমাদের সঙ্গে আপনারা যারা ছিলেন, তারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ঈদ মুবারক। একান্ত আমি, সৌজন্যে পুষ্টি। একটা লিফট তো দিতেই পারি। চা? সরি, আমিও বোধহয় একটু ভুলই করে ফেলেছি। ব্যাপার না, মানুষ তো। এক কাপ চা কি অদ্ভুতভাবেই না পাল্টে দিতে পারে মুহূর্তটা। পুষ্টি চা, সম্পর্কে এক গাঢ় লিকার।